হ্যালো স্টুডেন্টস, ক্লাস 4। তো দেখো, তোমাদের এই বইটা তোমরা দেখতে পাচ্ছ, নবগণিত। রাইটার হচ্ছে কেশবচন্দ্রনাথ, বেঙ্গলি ভার্সন। তো এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিচ্ছি। তো যে সমস্ত স্টুডেন্টস মানে মিশনে অ্যাডমিশন হতে চাও বা অন্যান্য ভালো স্কুলে অ্যাডমিশন হতে চাও ক্লাস 5 থেকে, মানে তাদের ক্ষেত্রে এই বইটার অঙ্কগুলো সব যদি করো, তাহলে কিন্তু তোমাদের একটা ভালো কাজে লেগে যাবে এবং পাস করতে পারবে। ঠিক আছে, ভালো র্যাঙ্ক করে পাস করতে পারবে। তাহলে তোমরা এই ভিডিওগুলো অবশ্যই দেখো। ইউটিউব ভিডিওর মাধ্যমে আমি যে সমস্ত পাটিগণিতিক প্রবলেমগুলো ভালো করে ব্যাখ্যা করব, এবং গুণ ভাগ যোগ বা ইত্যাদি যেগুলো আছে আর কি। হ্যাঁ, তো আজকের ভিডিও নাম্বার 1 স্টার্ট করছি তোমাদের মানে পৃষ্ঠা নাম্বার 8 পেজ থেকে, আর প্রশ্নমালা 1-এর ক। তার আগের অঙ্কগুলো আছে যে সরল করো বা এইগুলো আমি পরে করব। এখন আমি মানে যে সমস্ত পাটিগণিতিক অঙ্ক আছে সেগুলোর দিকে আমি প্রথমে দিয়ে আমি স্টার্ট করছি। তো দেখো, এখানে অঙ্ক আছে যে তোমার পিতার বয়স 44 বছর। আচ্ছা, তার আগে একটা কথা বলি যে এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে, এবং যাতে পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। ওকে, এবার দেখো যে তোমার পিতার বয়স 44 বছর, তোমার ঠাকুরদার বয়স তোমার পিতা অপেক্ষা 28 বছর বেশি, এবং তোমার ঠাকুরমার বয়স তোমার ঠাকুরদা অপেক্ষা 8 বছর কম। তোমার ঠাকুরমার বয়স কত? একদম সহজ অঙ্ক। তাহলে তোমার পিতার বয়স প্রথমে কি দেওয়া আছে? তোমার পিতার বয়স সমান 44 বছর দেওয়া আছে। তোমার ঠাকুরদার বয়স তোমার পিতা অপেক্ষা 28 বছর বেশি। তাহলে এবার লিখতে হবে যে তোমার ঠাকুরদার বয়স কত হবে। তাহলে পিতার বয়স অপেক্ষা 28 বছর বেশি, তার এখানে পিতার বয়স হচ্ছে 44 যোগ 28, এত বছর। তাহলে যোগ করলে কত হবে? 8 আর 4 12, 2 হাতে 1, ধরে রেখে 3, 4 আর 3 7, 72 বছর। তাহলে 72 বছর হলো তোমার ঠাকুরদার বয়স। ঠিক আছে, এবার বলছে যে তোমার ঠাকুরমার বয়স তোমার ঠাকুরদা অপেক্ষা 8 বছর কম। তাহলে অতএব তোমার ঠাকুরমার বয়স, ঠাকুরমার বয়স কত হবে? তাহলে ওই 72 থেকে, মানে তোমার ঠাকুরদার বয়স হচ্ছে 72 বছর থেকে 8 বছর কম, না এখানে মাইনাস করতে হবে। তাহলে এত বছর, তাহলে কত হবে? 4, 64 বছর। তাহলে এটা হলো আনসার। ঠিক আছে, একদম সহজ অঙ্ক। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো নেক্সট ম্যাথ দেখো। আচ্ছা, তার আগে আনসারটা দেখো, মিল করে নি যে 1-এর সমান আছে 16 দাগের অঙ্ক। যে আনসারটা মিল করা যাক, এখানে কি আছে দেখা যাক। 16, 10-এর দাগ। আনসার তো আশা করি ঠিক আছে। চৌষট্টি বছর একদম রাইট আনসার আছে। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট ম্যাথ দেখো। এরপরে অঙ্ক দেখো যে কি আছে, যে তোমার নিকট হইতে টাকা 5.20 পয়সা, মানে এইভাবে লেখার মানে হচ্ছে যে 5 টাকা মানে 5 টাকা 20 পয়সা। হ্যাঁ, এই যে লেখার টেকনিকটা বইয়ে লেখা আছে, প্রথমে টা দিয়ে লেখা আছে, তারপর 5.20 পয়সা, তার মানে 5 টাকা 20 পয়সা। হ্যাঁ, এইভাবে লিখেছে যে তোমার পিতার নিকট হইতে 5 টাকা 20 পয়সা, তোমার মাতার নিকট হইতে 2 টাকা 70 পয়সা, মানে এইভাবে পড়তে হবে। লইয়া তুমি দোকানে গিয়া 1 টাকা 50 পয়সায় একটি খাতা
50 পয়সায় একটি পেন্সিল। অবশ্যই এখন 50 পয়সায় পেন্সিল পাওয়া যায় না, আগে পাওয়া যেত। 50 পয়সায় একটি পেন্সিল, একটি রাবার 40 পয়সায়, এবং একটি বই 4 টাকা 75 পয়সায় ক্রয় করিলে তোমার নিকট বাকি কত রহিল? তাহলে প্রথমে তুমি কি করছো, যে তোমার পিতার নিকট হইতে 5 টাকা 20 পয়সা এবং তোমার মাতার নিকট হইতে 2 টাকা 70 পয়সা লইয়া, এই 2 টাকা নিয়ে তুমি এই খরচগুলো করছো। প্রথমে তুমি খরচ করেছো যে তুমি দোকানে গিয়ে 1 টাকা 50 পয়সার একটি খাতা, প্রথমে তুমি খাতা ক্রয় করেছো, তারপর 50 পয়সার একটি পেন্সিল, তারপর একটি রাবার 40 পয়সা এবং একটি বই 4 টাকা 75 পয়সা। তাহলে এই কটা জিনিস ক্রয় করলে, ঠিক আছে। তাহলে এই যে যে একটি রাবার, একটি খাতা বা একটি বই এত কম দাম, এগুলো অনেক আগে ছিল। হ্যাঁ, এখন তো বর্তমানে ক্রয় মূল্য অনেক বেশি হয়ে গেছে। তাহলে কি করতে হবে, যে তুমি তোমার পিতা ও মাতার নিকট হইতে মোট টাকা নিয়েছো সমান, তাহলে কত হবে? তাহলে সমাধান লিখতে হবে, তুমি তোমার পিতা ও মাতার নিকট হইতে মোট টাকা নিয়েছো সমান কত? তাহলে 5 টাকা 20 পয়সা, 5.20 এত টাকা যোগ 2.70 এত টাকা। এখানে যোগটা এখানে নিচে নিচে করে করতে হবে। 0 7 দিন 9 7 টাকা 90 পয়সা নিয়ে 7.90 টাকা নিয়ে। তাহলে অঙ্ক করার স্টাইল সবসময় এইভাবে করবে, যে পাশে এখানে ক্যালকুলেশন দেখাবে এবং এইভাবে রো মেথডে করবে, ঠিক আছে। যেহেতু আপার ক্লাসের সঙ্গে সামঞ্জস্য রেখে করতে হবে অঙ্ক, তো অনেক ছেলেমেয়েরা যেহেতু নিচু ক্লাসে পড়ে, তাহলে কি করে, যে এখানে এই টার্মটা লিখে দেয়, অর্থাৎ এটাকে বলা হয় কলম মেথড আর এটাকে বলা হয় রো মেথড, ঠিক আছে। রো কোনগুলো, এই বরাবর এইগুলোকে রো বলা হয়, আর কলম হচ্ছে এইভাবে লম্বলম্বী থাকে। তাহলে এটা লম্বলম্বী আছে, এটা হচ্ছে কলম মেথড, আর এটাকে বলা হয় রো মেথড, ঠিক আছে। তাহলে তুমি তোমার পিতা ও মাতার নিকট হইতে মোট টাকা নিয়েছো 5.20 প্লাস 2.70 টাকা, মোট 7.90 টাকা, 7 টাকা 90 পয়সা। এইবার এখানে কি বলছে, তারপর দোকানে গিয়ে 1 টাকা 50 পয়সা একটি খাতা। তাহলে এবার লিখতে হবে একটি খাতার দাম কত হচ্ছে 1.50 টাকা। আচ্ছা, 50 পয়সা একটি পেন্সিল, তাহলে এখানে পাশে লিখে দাও যে 50 পয়সা সমান 50/100 দিয়ে ভাগ করতে হবে। এটা হয়ে গেল টাকা, তার মানে 0.50 টাকা। তাহলে 50 পয়সাকে টাকায় পরিণত করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে, কারণ আমরা জানি কি, যে 1 টাকা সমান 100 পয়সা, আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, ওই কারণে। তাহলে এবার লিখতে হবে যে একটি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম কত টাকা। তাহলে এখানে দশমিকের সাথে দশমিক লেখো, তাহলে 0.50 টাকা। 50 পয়সাকে টাকায় পরিণত করে দিলাম। তাহলে একটি পেন্সিলের দাম, একটি রাবারের দাম ওই রকম 40 পয়সা, তাহলে আবার লিখবো যে 40 পয়সা সমান 40/100 টাকা সমান সমান, তাহলে ভাগ করলে তাহলে কত হবে। হ্যাঁ, এখানে ভাগটা শিখিয়ে দিই, যে এখানে নিচে একের পিঠে যখন শূন্য থাকবে তখন ভাগ করা খুবই সহজ।
যে নর্মাল পদ্ধতি এভাবে করতে পারো যে 50কে 100 দিয়ে ভাগ করতে পারো, ভাগ করা তো যায় না, তাহলে এখানে পয়েন্ট একটা শূন্য, তাহলে এবার 5 বাদ যাবে, 500। এবার এখানে একটা জিরো দিয়ে দেবো, আর যেহেতু এখানে টাকা হিসাবে লিখবো ওই জন্য 5-এর পরে একটা শূন্য দিয়ে দেবো। এইবার শর্টকাট ভাগ পদ্ধতি কি আছে, যেখানে একের পিঠে শূন্য আছে, দুটো শূন্য আছে, তার মানে এখানে লবের সংখ্যার ডান দিক থেকে দুটো সংখ্যার আগে পয়েন্ট হবে, তাহলে একটা দুটো, তাহলে দুটো সংখ্যার আগে পয়েন্ট। এটাও তাই শর্টকাট পদ্ধতিতে ভাগ, যে এখানে যেহেতু একের পিঠে দুটো শূন্য আছে, তাহলে দুটো শূন্য আছে মানে ডান দিক থেকে লবের সংখ্যার ডান দিক থেকে দুটো সংখ্যার আগে পয়েন্ট হবে, তাহলে 0.40 এত টাকা। ঠিক আছে, এইবার একটি পেন্সিলের দাম এত, তাহলে একটি রবারের দাম, একটি রবারের দাম কত টাকা হচ্ছে, 0.40 টাকা। আচ্ছা, একটি বইয়ের দাম তাহলে কত হচ্ছে, এরপরে একটি বইয়ের দাম হচ্ছে 4 টাকা 75 পয়সা। একটি বইয়ের দাম তাহলে 4.75 টাকা। এবার কি হবে, আমরা যোগ করব, তাহলে অতএব মোট দাম, তাহলে অতএব মোট দাম কত, এগুলো সব যোগ হবে, তাহলে যোগ করলে দেখো এখানে 5 আর 0 যোগ করলে এখানে 5ই হয়, 7 আর 4 11, 11 আর 5 5 10, তাহলে 11 আর 10 হচ্ছে 21, 21-এর 1 হাতে 2, 4 আর 2 6, 1 7, 7 টাকা 15 পয়সা, বা মোট এত টাকা। ঠিক আছে, ভালো করে যোগটা দেখো, যোগটা 0 0 0 5 যোগ করলে 5ই হয়, 7 আর 4 11, আর 5-এ হচ্ছে 16, 16 5 21-এর 1 হাতে 2, 4 2 6 এর 7, তাহলে মোট দাম হচ্ছে কত, যে খাতার দাম, পেন্সিলের দাম, রবারের দাম, বইয়ের দাম মিলিয়ে হচ্ছে 7 টাকা 15 পয়সা। কিন্তু তুমি তোমার পিতা ও মাতার নিকট হইতে মোট কত টাকা নিয়েছো, 7 টাকা 90। বলছি এখানে উত্তর চেয়েছি যে তোমার নিকট বাকি কত রইল, তাহলে অতএব তোমার নিকট, তোমার নিকট বাকি থাকবে সমান কত, তাহলে মোট টাকা হচ্ছে 7 টাকা 90 মাইনাস এই 7 টাকা 15, মোট এত টাকা বাকি থাকবে, তাহলে এটা বিয়োগ করতে হবে, তাহলে 7.90 থেকে বিয়োগ করতে হবে 7.15, বিয়োগ করলে কত হবে, 5 হলে আপনি 1 1 1 2, 7 হলে, আর এখানে মিলে গেলে 0, তাহলে 0.75, তাহলে 0.75 টাকা। এটা হলো আনসার, এটা হলো আনসার। তাহলে অঙ্কটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে। দেখা যাক উত্তর কি আছে। 17 দাগের অঙ্ক, 1-এর ক প্রশ্নমালা, 17 75 পয়সা। ঠিক আছে, তাহলে পয়সায় পরিণত করলে, এটা টাকায় লিখলাম, এটাকে পয়সায় পরিণত করলে হবে 75 পয়সা, 75 পয়সা। কেন হবে দেখো, যেখানে ক্যালকুলেশন যে 0.75 টাকা, তাহলে টাকাকে পয়সায় পরিণত করতে গেলে কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 0.75 এর সাথে 100 গুণ হবে, তখন হয়ে যাবে পয়সা। কারণ আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, এখানে সত্য কি লিখে দিয়েছি, কারণ আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। তাহলে কত হবে এখানে, তাহলে 7500 পয়সা হলো। এবার দুটো আগে দশমিক হবে, যেহেতু এখানে দুটো আগে দশমিক, 0 0 কাটা, সমান 75 পয়সা। তাহলে এইভাবে এখানে ডাইরেক্ট এই 75 পয়সাটা এখানে বসিয়ে দেবো, আর ক্যালকুলেশন আমি ডান দিকে এখানে এইভাবে করে দেখাতে হবে। যদি খাতার ডান দিকে কোনো জায়গা না থাকে তাহলে কি করতে হবে, ক্যালকুলেশন দেখাতে গেলে নিচে থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখাতে হবে। ঠিক আছে, অনেক সময় ক্যালকুলেশনটা অন্যান্য বাচ্চারা আমি দেখেছি, স্টুডেন্টরা দেখেছি যে অন্য পেজে করে বা হাতে করে, এইগুলো করা ঠিক না। এখন নিয়ম হচ্ছে ক্যালকুলেশন তোমাকে পাশে দেখাও, যদি পাশে না জায়গা থাকে, ধরো
এই পর্যন্ত অঙ্কটা করলে, তাহলে এর ক্যালকুলেশনটা যদি কোনো কিছু ক্যালকুলেশন থাকে এখানে নিচে থার্ড ব্র্যাকেটের মধ্যে করে দাও, আবার অঙ্ক স্টার্ট করে দাও যদি পাশে জায়গা না থাকে। কিন্তু অঙ্ক এমন ভাবে করতে হবে স্টাইল আকারে, মানে এমন স্টাইল অঙ্ক করতে হবে যেন মানে বাম দিকে একটু সরিয়ে নিয়ে ডান দিকে একটু জায়গা রাখতে হবে রাফ করার জন্য। ওকে, তো এই অঙ্কটা অবশ্যই বুঝতে পারলে যে এই টাইপের অঙ্ক তোমাদের মানে মিশনের পরীক্ষায় বা স্কুলের ভালো স্কুলে ভর্তি হওয়ার জন্য অ্যাডমিশন টেস্টে আসতে পারে। এইভাবে মানে পয়সায় পরিণত করে দেবে, এখানে যে পয়সা টাকা মিশ্রিত আকারে দেবে। তো ওই জন্য এই ভিডিওগুলো তোমরা ভালো করে দেখবে। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে যেন পরে ভিডিও আপলোড করার সাথে যেন তোমরা পেয়ে যাও। আর আমি তোমাদের মানে এই পুরো কেশবচন্দ্র নাগের ক্লাস 4 এর বইয়ের যত অঙ্ক আছে, হ্যাঁ যত টাইপের অঙ্ক আছে সব আমি তোমাদের সুন্দর করে ব্যাখ্যা করে দেবো। মানে বিশেষ করে পাটিগণিত তো ব্যাখ্যা খুব আরো সুন্দর করে করব। করলে কি হবে যে এই নবগণিত বইটা যদি পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা শিখতে পারো তাহলে ক্লাস 5 এর নবগণিত বইয়ের আমার প্রচুর ভিডিও আছে, ঠিক আছে, ক্লাস 5 এর, তাহলে ওগুলো তোমরাও মানে ভালো করে শিখতে পারবে। তাহলে 4 আর 5 এই দুটো ক্লাস যদি বেশ যদি তোমরা যদি শক্ত করতে পারো, মজবুত করতে পারো, তাহলে জানবে যে উঁচু ক্লাসে তোমাদের আর পাটিগণিত এবং মানে ক্যালকুলেশনের দিক থেকে বা সব দিক থেকে তোমাদের আর কোনো প্রবলেম মানে হবে না। তাহলে আমার কাছে এমন স্টুডেন্ট আছে যাদেরকে আমি 5 থেকে তৈরি করেছি, মানে এই কেশবচন্দ্র নাগের বই তৈরি মানে একদম সলভ করে তারা এখন 10-এ পড়ছে। তারাও কিন্তু মানে 100-তে 100 পাচ্ছে এখন, মানে 100 নম্বরের পরীক্ষায় 100-তে 100 পাচ্ছে, কেউ 97 পাচ্ছে, 98 পাচ্ছে, এরকম মোটামুটি 100 এর কাছাকাছি। হ্যাঁ মানে 100-তে 100 পেতে গেলে তো খুবই শক্তকর ব্যাপার। এবার ওই জন্য বলছি যে আমার অভিজ্ঞতা থেকে বলছে যে আমি তো অনেকদিন ধরে টিউশনই পড়াচ্ছি, তো আমার অভিজ্ঞতা থেকে বলছে যে এই যে ক্লাস 4 এবং 5-এ কেসি নাগের বই ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন দুটো যদি তোমরা সলভ করতে পারো তাহলে কিন্তু তোমাদের অঙ্কের বেসিক একদম স্ট্রং হয়ে যাবে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। এর পরের ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকো, মানে পরের ভিডিও আমি তোমাদের 8 দাগের অঙ্ক থেকে শুরু করব।